আজকে আমরা যে টপিকটা পড়বো স্যার, এই টপিক খুব খুব বেশি গুরুত্বপূর্ণ স্যার। কারণ আজকে যে টপিকটা পড়বো এই টপিকটা কম বেশি সব ধরনের ম্যাথের সাথে কোনো না কোনোভাবে যুক্ত করে দেওয়া হয়। কথা বুঝতে পারছি? মানে সব ধরনের ম্যাথের সাথে কোনো না কোনোভাবে এই টপিকটারে কানেক্ট করে দেওয়া হয়। আজকের টপিকের নাম হচ্ছে ঘর্ষণ। কথা বুঝতে পারছি স্যার? এই ঘর্ষণের ম্যাথ দেখবা রাস্তার ব্যাংকিং এর সাথেও কানেক্ট করে দিছে। ঘর্ষণের ম্যাথ দেখবা 3 নম্বর অধ্যায়ের সাথে, 2 নম্বর অধ্যায়ের সাথে, কম বেশি সব অধ্যায়ের সাথে কিন্তু ঘর্ষণ টপিকটা কানেক্ট করে দেওয়া হয়। অধিকাংশ সময় রাস্তার ব্যাংকিং এর সাথে ঘর্ষণের ম্যাথ কানেক্টেড থাকে। কথা বুঝতে পারছি? আচ্ছা বাবা, ঘর্ষণ আমি আজকে ইনশাল্লাহ পুরাটা শেষ করে দিব, পুরাটা বিস্তারিত পড়ায় দিব। সো আজকের ক্লাসটা মনোযোগ দিয়ে সবাই করো। আজকের ক্লাসটা কমপ্লিট করলে ঘর্ষণ সম্বন্ধে ইনশাল্লাহ আর কোনো প্রশ্ন থাকবে না। চেষ্টা করব আজকের ক্লাসে ঘর্ষণ রিলেটেড যত ধরনের ম্যাথ আছে সেগুলিও সলভ করে দেওয়ার জন্য। ওকে, আচ্ছা সবাই শুরুতে ফার্স্টে লেখো ঘর্ষণ কাকে বলে। দ্রুত। দুটি বস্তু পরস্পরের সংস্পর্শে থেকে যদি একটির সাপেক্ষে অপরটি চলতে চেষ্টা করে তখন যে বল একে অপরকে বাধা দেয় তাকে ঘর্ষণ বল বলে। আচ্ছা, ঘর্ষণ বলের সংজ্ঞাটা আমি একটু আমার মতো করে বুঝাই দেই বাবা। একটু এদিকে তাকাও না, আগে আমি আমার মতো করে বুঝাই, তারপর সংজ্ঞা থেকে বুঝাই দিচ্ছি। দেখো তো, আমি হাতের উপরে এই মানে বোর্ডের উপরে যদি আমার হাতটা মুভ করাই তাহলে আমি বোর্ডের সাথে আমার হাতে ব্যথা পাবো না। বা মনে করো এটা তোমার যে পিচ ঢালা রাস্তা, আমরা যে রাস্তার উপরে পিচ ঢালা থাকে না, পিচ ঢালা রাস্তার উপরে তুমি যদি তোমার এরকম হাত নেওয়া জোরে ঘষা দাও দেখবো স্যার তোমার হাত ছিলে গেছে। কেন ছিলে যায় স্যার? কারণ রাস্তা তোমার বলটাকে বা তুমি যে সামনে আগাতে চাচ্ছ এটাকে বাধা দেয়। কথা বুঝতে পারি না? তার মানে তুমি যে সামনে আগাতে চাচ্ছ এটাকে বাধা দেয় না। তুমি সামনে আগাইতে চাচ্ছ, এইদিকে আগাইতে চাচ্ছ, রাস্তা তোমাকে বিপরীত দিকে একটা বাধা দিতে থাকে, বিপরীত দিকে একটা বাধা দেয়। দ্যাটস হয়তো তোমার স্কিন বা চামড়াটা ছিলে যায়, কারণ তোমার হাত যেতে চায় সামনে আর রাস্তা তোমাকে নিতে চায় পিছনে। দুই দিক থেকে দুই বল কাজ করে বলে তো তোমার হাতটা ছিলে যায় বা তোমার চামড়াটা ছিলে যায়। কথা বুঝো নাই বাবা? তাহলে দেখো তো সঙ্গে আমি কি বলছি, দুটি বস্তু পরস্পরের সংস্পর্শে থেকে। বাবা, ঘর্ষণ হইতে হলে পরস্পরের সংস্পর্শে থাকতে হবে, মানে রাস্তা আর তোমার হাত একটা সংস্পর্শে থাকতে হবে। পরস্পরের সংস্পর্শে থেকে যদি একটি অপরটির কে চলতে চেষ্টা করে, যদি একটির সাপেক্ষে অপরটি চলতে চেষ্টা করে, রাস্তার সাপেক্ষে আমার হাত কি সামনে আগাইতে চাচ্ছে না? রাস্তার সাপেক্ষে আমার হাত কি সামনে আগাতে চাচ্ছে না? তার মানে একটা সাপেক্ষে আরেকটা বস্তু চলার চেষ্টা করে, তখন যে বল একে অপরকে বাধা দেয়, রাস্তা কি আমার হাতকে বাধা দেয় না? কথা বুঝতে পারছি? সো একে অপরকে বাধা দেয় তাকে ঘর্ষণ বল বলে। কথা বুঝতে পারছি? স্যার লেখো ঘর্ষণ বল 4 প্রকার। তাহলে আমি কি বললাম, ঘর্ষণ বল কয় প্রকার বাবা? 4 প্রকার। একটা হচ্ছে স্থিতি ঘর্ষণ, গতি ঘর্ষণ, আবর্ত ঘর্ষণ, প্রবাহী ঘর্ষণ। এই ঘর্ষণগুলোর মধ্যে এই দুইটা ঘর্ষণ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরা এই দুইটার থেকেই দেখবো অনেক ধরনের সূত্রমূত্র শিখবো, কিন্তু এখান থেকে আহামরি কোনো সূত্রটূত্র থাকবে না। কথা বুঝতে পারছি? মানে এগুলি সম্বন্ধে আহামরি কোনো ম্যাথ থাকবে না, বাট এগুলি দিয়ে অনেক বেশি ম্যাথ থাকবে। কথা বুঝতে পারছি? তো চলো এখনকার টপিকের টাইটেল দাও স্থিতি ঘর্ষণ। আচ্ছা স্যার টাইটেল দাও দ্রুত। আমরা এখন যে টপিকটা শিখবো এটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে স্থিতি ঘর্ষণ ও সীমান্তিক ঘর্ষণ বল। এই সীমান্তিক ঘর্ষণ এটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা আগে একটু স্থিতি ঘর্ষণের সংজ্ঞাটা লিখে ফেলো। সবাই একটু আমার দিকে তাকাও। এখন যে টপিকটা শিখবো কি স্থিতি ঘর্ষণের সংজ্ঞা। দেখো কি বললাম, যে ঘর্ষণ বল স্থির বস্তুর সম্ভাব্য গতিকে বাধা দেয়। তার মানে বস্তুটা স্থির আছে, স্থিরই থাকতে চাইবে, যে কোনো সম্ভাবনাময় গতিকে আমি বাধা দিব, মানে গতিশীল হইতে নিলে আমি বাধা দিব। বা দেখো মুদ্রা কথা, একদম সিম্পলি এক কথায় বলে দেই, কোন একটা বস্তু যখন স্থির থাকে তখন তো তার মধ্যে ঘর্ষণ কাজ করে। কোন একটা বস্তু যখন স্থির থাকে তখন তো তার মধ্যে একটা ঘর্ষণ কাজ করে, ওই ঘর্ষণটাকে স্থিতি ঘর্ষণ বলি। কথা বুঝতে পারছি? সেই কথাটাকেই দেখো একটু ঘুরে পেঁচা কিভাবে বলছি, যে ঘর্ষণ বল স্থির বস্তুর সম্ভাব্য গতিকে বাধা দেয়। মানে একটা বস্তু স্থির আছে কিন্তু তার মধ্যে যে কোন একটা গতি আসবে, ওই আসার আগেই তাকে বাধা দিচ্ছি, গতিশীল হতেই দিচ্ছি না। তার মানে স্থির আছে, স্থির অবস্থায় তাকে বাধা দিচ্ছি। একটা এক্সাম্পল দেই। ওকে ডান। এমন একটা এক্সাম্পল দিব যেটা দিলে দেখবো তুমি এটা বুঝে যাবা। বাবা আমাকে একটা খাতা দাও, সবাই এদিকে মনোযোগ দাও। বস্তু স্থির আছে, স্থির আছে, তাহলে এখন একটা অবশ্যই ঘর্ষণ বল কাজ করতেছে। হ্যাঁ, এটাকে স্থিতি ঘর্ষণ বল বলে। কিন্তু আমি জানি তোরা অনেকেই বুঝতেছস না, তোরা ভাবতেছস কি রে স্থির অবস্থা আবার কিসের ঘর্ষণ বল কাজ করে। আয় দেখাই। দেখতো আমি এটাকে একটু বাঁকা করছি,
এখনো কি বস্তু হ্যাঁ চলা শুরু করছে, মানে চলতে দিব না। দেখ হালকা একটু বাঁকা করে ফেলছি, এখন কি বস্তুটা মুভ করতেছে? করতেছে না। কিন্তু আচ্ছা তুই একটু মনে মনে চিন্তা কর, এটার মধ্যে কি এখন কোনো ঘর্ষণ বল কাজ করতেছে? অবশ্যই করতেছে। কথা বুঝো নাই? কারণ কি দেখো আমি এরকম বাঁকা করছি, বস্তু তখনও মুভ করে নাই। কেন মুভ করে নাই? কারণ বস্তু কিন্তু মুভ করতে চাচ্ছে। আমি যখন এরকম বাঁকা করছি তখন কিন্তু বস্তু মুভ করতে চাচ্ছে, কিন্তু কেন মুভ করতে পারতেছে না? কারণ একটা ঘর্ষণ বল তাকে বাধা দিচ্ছে। আর স্থির অবস্থায় যে ঘর্ষণ বল বাধা দেয় সেটাই স্থিতি ঘর্ষণ। তাহলে দেখো এইভাবে যখন করতেছি তখনও বস্তু মুভ করতেছে না, স্থিতি ঘর্ষণের কারণে। বস্তু মুভ করতেছে না কিসের কারণে? স্থিতি ঘর্ষণের কারণে। তাহলে এভাবে থাকলেও তো স্থিতি ঘর্ষণ কাজ করে। কথা বুঝতে পারছি? এইভাবেও স্থিতি ঘর্ষণ কাজ করে। দেখো মনে করে যে কাজ করলাম কিন্তু বস্তু মুভ করতেছে না, তখনও স্থিতি ঘর্ষণ কাজ করে। কথা বুঝতে পারছি? আচ্ছা স্যার, এখন আমরা যে টপিকটা শিখবো সবাই মনোযোগ দাও, সীমান্তিক ঘর্ষণ। আমি একটু সংজ্ঞাটা বুঝাই দেই বাবা, সংজ্ঞাটা খুব গুরুত্বপূর্ণ, একটু মনোযোগ দিয়ে শুনো। বলছি কোন তলের ওপর অবস্থিত কোনো বস্তুকে গতিশীল করার জন্য, তার মানে বস্তু স্থির আছে কিন্তু তাকে আমি গতিশীল করতে চাই, গতিশীল করার জন্য বস্তুর ওপর যে বল প্রয়োগ করলে বস্তুতে গতির সঞ্চার হওয়ার উপক্রম হয়। কথাটা বুঝিও, গতির সঞ্চার হওয়ার উপক্রম হয়, তার মানে গতিশীল হয় না, মানে গতিশীল হওয়ার মতো অবস্থা তৈরি হয় কিন্তু গতিশীল কিন্তু হয় না। গতিশীল গতির সঞ্চার হওয়ার উপক্রম হয় সেই সময় বস্তুদ্বয়ের মধ্যবর্তী আপেক্ষিক গতিকে বাধাদানকারী ঘর্ষণ বলের মানকে সীমান্তিক ঘর্ষণ বল বলে। এই সংজ্ঞা থেকে কিচ্ছু বুঝো নাই, আমি একটা এক্সাম্পল দিব, ওই এক্সাম্পল দিলে এই সংজ্ঞাটা 1 সেকেন্ডে বুঝে যাবা। ওকে স্যার, আসো বুঝিয়ে দেই। এদিকে তাকাও, মনে করো একটা বস্তু, এই বস্তুটা মনে করো মাটির উপরে বসে আছে। মনোযোগ সবাই, এই বস্তুটার উপরে সর্বনিম্ন 10 নিউটন বল দিলে মনে করো বস্তুটা মুভ করে। সর্বনিম্ন বলছি কারণ সর্বোচ্চ তো যা ইচ্ছা তা দিতে পারো, 100 দিলেও মুভ করবে, 1000 দিলেও মুভ করবে, কিন্তু সর্বনিম্ন এই বস্তুটাকে মুভ করানোর জন্য, মানে মুভ করানোর জন্য মনে করো তোমার 10 নিউটন বল লাগে। এখন আমি যদি এই বস্তুর উপরে মনে করো আমি বল দিছি 9.99, তাহলে কি বস্তুটাকে মুভ করবে? করবে না। কিন্তু আমি কিন্তু বলতে পারি মুভ করার উপক্রম তৈরি হয়েছে। মানে মুভ করার উপক্রম তৈরি হওয়া মানে কি স্যার? মানে একটা মুভ করার মতো অবস্থা তৈরি হয়ে গেছে। হ্যাঁ, মানে এক্স্যাক্টলি, সুন্দর একটা ওয়ার্ড উচ্চারণ করছে, অবশ্যই স্থির থাকার লাস্ট স্টেজ। ভেরি গুড, নাইস ওয়ার্ড। এইটা 9.99 বল দেওয়া মানে কি একেবারে লাস্ট স্টেজে চলে আসছি, মানে আরেকটু বল দিলে বস্তুটা মুভ করবে। তবে এই স্থির থাকার লাস্ট স্টেজে যখন তুমি চলে আসবা, মানে যখন আমি 9.99 নিউটন বল দিব, তখনও তো একটা ঘর্ষণ বল কাজ করবে বিপরীত দিকে, একটা ঘর্ষণ বল কাজ করবে না? তখনও কি মাটিটা তাকে বাধা দিতে চাইবে না? আর ওই বাধা দেওয়াটাকেই বলা হবে ঘর্ষণ বল। কথা বুঝতে পারছি? তার মানে একটা বস্তু সর্বনিম্ন যে বল প্রয়োগ করলে বস্তুটা মুভ হয়, তার ঠিক আগের বলটার সময় যে ঘর্ষণ বল কাজ করে, কথাটা বুঝিও, যে ঘর্ষণ বল কাজ করে সেটাকে আমরা বলি সীমান্তিক ঘর্ষণ। দেখো আমি যা বলছি এই সংজ্ঞাটা কিন্তু তাই বলছে বাবা। দেখো আরেকটা ভাবে আমি সীমান্তিক ঘর্ষণকে বলতে পারি। দেখো বাবা, স্থিতি ঘর্ষণ বলের সর্বোচ্চ মানকে দেখো, স্থিতি ঘর্ষণ বলে মানে সর্বোচ্চ 9.99 দিলে সে স্থির থাকে। এদিকে তাকা না, সর্বোচ্চ 9.99 দিলে সে স্থির থাকে না, তার মানে কি আমি সর্বোচ্চ মানে চলে আসছি না স্থিতি ঘর্ষণের? কারণ 10 নিউটন দিলে তার স্থির নাই, 10 নিউটন দিলে তো গতিশীল। তাহলে স্থির থাকার জন্য সর্বোচ্চ মান কত? 9.99 না? আর সেই সময় যে ঘর্ষণ বল কাজ করবে, মানে 9.99 এর সময় যে ঘর্ষণ বল কাজ করবে সেটাই সীমান্তিক ঘর্ষণ। এটাই তো বলছি, স্থিতি ঘর্ষণ বলের সর্বোচ্চ মানকে সীমান্তিক ঘর্ষণ বল বলে। বা এটা পরীক্ষার হলে এভাবে সংজ্ঞাটা লিখলে বেটার হয়। কথা বুঝতে পারছি বাবা? চলো আসো এবার স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। স্যার এখন আমরা যে টপিক পড়বো এটাও খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। এটার নাম কি? স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। ব্র্যাকেটে লেখো, এটাকে মিউএস দ্বারা প্রকাশ করা হয়, মিউএস দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা আমি আগে একটু বলি এস কেন লিখলাম। এস ফর স্ট্যাটিক। স্ট্যাটিক মানে কি বাবা? স্ট্যাটিক মানে স্থিতিশীল। বাবা দুইটা নাম আছে, একটা হচ্ছে স্ট্যাটিক আর একটা হচ্ছে কাইনেটিক। কাইনেটিক মানে যেটা মুভমেন্টে আছে, গতিশীল আছে, আর স্ট্যাটিক মানে যেটা স্থিতিশীল। আমরা এটা স্থিতি ঘর্ষণ পড়তেছি না, এই জন্য এস দিছি। একটু পরে দেখবো আমরা আবার গতি ঘর্ষণ পড়বো।
তখন কিন্তু আবার মিউ কে দিয়ে প্রকাশ করবো ওইটাকে। কথা বুঝতে পারছি? এটা সংজ্ঞাটা লিখে ফেলো দ্রুত। স্থিতি ঘর্ষণ গুণাঙ্কের সংজ্ঞাটা লেখো। লেখো, দুটি বস্তু পরস্পরের সংস্পর্শে থাকলে স্থিতি ঘর্ষণের সীমান্তিক মান এটাকে এফএস দ্বারা প্রকাশ করা হয়। মাথায় রাখিও স্যার, স্থিতি ঘর্ষণের সীমান্তিক মানকে এফএস দ্বারা প্রকাশ করা হয়। আগেরটাই বলতে ভুলে গেছি। স্থিতি ঘর্ষণের সীমান্তিক মানকে কি দ্বারা প্রকাশ করা হয়? এফএস। এস কেন লিখলাম? ওই সেম স্থিতি ঘর্ষণ দেখে। কথা বুঝতেছো নি? লেখো, স্থিতি ঘর্ষণের সীমান্তিক মান এবং অভিলম্বিক প্রতিক্রিয়ার অনুপাতকে অভিলম্বিক প্রতিক্রিয়া, এটাকে লেখো ব্র্যাকেটে বড় হাতের আর। অভিলম্বিক প্রতিক্রিয়া এটাকে কি দিয়ে প্রকাশ করে? ব্র্যাকেটে লেখো বড় হাতের আর। অভিলম্বিক প্রতিক্রিয়া অনুপাতকে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক বলে। অভিলম্বিক প্রতিক্রিয়ার অনুপাতকে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক বলে। আমি একটু পরে বুঝাই দিব স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক কি, আমার মতো করে বুঝাই দিব। আগে একটু সূত্রটা লিখে নাও। মিউ এস ইকুয়াল টু এফএস ডিভাইডেড বাই আর। এখানে এফএসটা কি? এফএসটা হচ্ছে সীমান্তিক ঘর্ষণ, আর বড় হাতের আর হচ্ছে অভিলম্বিক প্রতিক্রিয়া বল। হ্যাঁ, সবই বুঝা দিচ্ছি, এখনই বুঝা দিচ্ছি। স্যার সবাই একটু আমার দিকে তাকাও। আমি আমার মতো করে আগে বুঝাই দিই এই জিনিসটা, তারপরে আমি এই সংজ্ঞাটা বুঝাই দিচ্ছি। আমরা এখন কি পড়তেছি? স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। আগে আমি আমার মতো করে বুঝাই দিই। এদিকে তাকাও। মনে করে এটা একটা বস্তু। এই বস্তুর মধ্যে আমি এফ বল প্রয়োগ করতেছি, কিন্তু বস্তুটা কিন্তু মুভ করতে পারবে না। কথাটা শোনো, বস্তুটা কিন্তু মুভ করতে পারবে না, কারণ মুভ করলে তার স্থিতি ঘর্ষণে থাকবো না। আমরা মুভ করলে তো গতি ঘর্ষণে চলে যাব। বুঝতে পারছি? তার মানে আমি বস্তুটার মধ্যে এমন একটা বল প্রয়োগ করতেছি যে বলটা সর্বোচ্চ বল কি থাকার জন্য? স্থির থাকার জন্য। মনোযোগ হারায় না। আমি এখানে এমন একটা বল প্রয়োগ করতেছি যে বলটা হাইয়েস্ট বল স্থির থাকার জন্য। মানে এর থেকে যদি আরেকটু বেশি বল প্রয়োগ করো তাহলে বস্তুটা মুভ করা শুরু করবে। হ্যাঁ, ভেরি গুড। না, সীমান্তিক ঘর্ষণ না। মানে আমি এখানে যে বলটা দিচ্ছি সেটা হচ্ছে হাইয়েস্ট বল স্থির থাকার জন্য। তখন যে ঘর্ষণ বল কাজ করে সেটাই তো সীমান্তিক ঘর্ষণ। কথা বুঝো নাই? মনে করো 10 নিউটন দিলে মুভ করা শুরু করে, তাহলে 9.99 দিলে তো মুভ করবে না, কিন্তু ওটাই তো হাইয়েস্ট বল স্থির থাকার জন্য। 9.99 তো সেই বলটাই স্থির থাকার জন্য হাইয়েস্ট বল। তখন যে ঘর্ষণ বলটা পিছনের দিকে কাজ করবে, এই দেখো, এটা মনে করো 10 নিউটন দিলে মুভ করে। এই বস্তুটা মনে করো 10 নিউটন দিলে মুভ করে, তুমি এফ এর মান দিচ্ছ 9.99। এদিকে তাকাও স্যার, মনে করো তুমি এখানে এই বস্তুটার উপরে 10 নিউটন বল প্রয়োগ করলে বস্তুটা মুভ করবে। তাহলে আমি যে বলটা প্রয়োগ করলাম সেটা হচ্ছে 9.99। তার মানে আমি স্থির থাকার জন্য হাইয়েস্ট বল প্রয়োগ করছি। এদিকে মনোযোগ, স্থির থাকার জন্য হাইয়েস্ট বল প্রয়োগ করছি। তখন পিছনের দিকে যে ঘর্ষণ বল কাজ করে, অর্থাৎ হ্যাঁ ভেরি গুড, অর্থাৎ 9.99 নিউটনের জন্য যে ঘর্ষণ বল কাজ করবে সেটাই সীমান্তিক ঘর্ষণ, সেটাই তো এফএস। দেখছো, তুমি এদিকে বল প্রয়োগ করতেছো, ঘর্ষণ বল তার বিপরীত দিকে, তাই না বাবা? আমরা জানি যে তুমি যেদিকে বল প্রয়োগ করবা ঘর্ষণ বল ঠিক তার বিপরীত দিকে কাজ করবে। তাহলে দেখো এফএস হচ্ছে পিছনের দিকে। এবার দেখো না বাবা, এই বস্তুটা কিন্তু স্থির, তাহলে বস্তুটার ওজন কোন দিকে কাজ করবে? নিচের দিকে। মাটিও কি ঠিক একই বলে বস্তুটাকে ধরে রাখবে না? তাহলে সেই বলটাকে আমরা আর দ্বারা প্রকাশ করি, আর দ্বারা বলি প্রতিক্রিয়া বল। মানে তুমি মাটির উপরে ক্রিয়া করছো ডাব্লিউ, মানে তোমার ওজন দিয়ে, আর মাটি তোমাকে সেম বলে ব্যাক করছে আর দিয়ে, আমরা এটাকে প্রকাশ করি। এটাকেই বলি অভিলম্বিক প্রতিক্রিয়া। আর কে কি বলি? অভিলম্বিক প্রতিক্রিয়া। কারণ কি? অভিলম্বিক মানে লম্ব বরাবর প্রতিক্রিয়া বল। তুমি ওজন দিছো, ওজনের বিপরীত দিকে আমি প্রতিক্রিয়া দিছি, লম্ব বরাবর প্রতিক্রিয়া দিছি। তার মানে তুমি ওজন দিছো ডাব্লিউ, মাটি তোমাকে ব্যাক করছে হচ্ছে আর। কথা বুঝো? তবে এই এফএস এবং এই আর, এই দুইটার অনুপাতই হচ্ছে মিউ এস। কথা কি বুঝতে পারছি বাবা? সত্যি সবাই বুঝছো? এবার দেখো সংজ্ঞাটা পড়ে দিয়ে বুঝে যাবা। কি বলছি? দুটি বস্তুর পরস্পরের সংস্পর্শে থাকলে, দেখো পরস্পরের সংস্পর্শে আছে থাকলে স্থিতি ঘর্ষণের সীমান্তিক মান হচ্ছে এফএস, এবং অভিলম্বিক প্রতিক্রিয়ার অনুপাতকে, অভিলম্বিক প্রতিক্রিয়া কি? তুমি যে বল দিবা, যে আমি ওজন দিছি,
ওজন দিয়া একটা বল প্রয়োগ করছি না, মাটিও সেম বলে আমাকে ব্যাক করবে, সেটাই হচ্ছে অভিলম্বিক প্রতিক্রিয়া। বলের অনুপাতকে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক বলি, মিউএস দ্বারা প্রকাশ করি। শেষ। প্লিজ একটু এদিকে তাকাও। এখন আমরা যে টপিকটা পড়বো এটার নাম হচ্ছে ঘর্ষণ কোণ। বাবা এই টপিকটা আগে আমি আমার মতো করে বুঝাই দেই ঘর্ষণ কোণ জিনিসটা কি, তারপরে আমি এই সংজ্ঞার সাথে আমার এই পড়াটা বুঝাই দিচ্ছি। সবাই এদিকে মনে করো এটা একটা সারফেস, আর এই সারফেসের উপরে এটা একটা বস্তু, ক্লিয়ার? এবং আমি এই বস্তুটার উপরে এফ বল প্রয়োগ করতেছি। এফ বল প্রয়োগ করলে বস্তুটার পিছন দিকে ঘর্ষণ বল কাজ করবে না? হ্যাঁ, মনে করো বস্তুটার পিছনে ঘর্ষণ বল হচ্ছে সীমান্তিক ঘর্ষণ বল। কথাটা বুঝিও। তাহলে আমি আবার একটু বলি, আমি এখানে এফ বল প্রয়োগ করতেছি। এফ বল প্রয়োগ করার কারণে মনে করো ঘর্ষণ বল, সীমান্তিক ঘর্ষণ বল কাজ করতেছে। সীমান্তিক ঘর্ষণ বল আমি অনেকবার বুঝাইছি, আরেকবার এক সেকেন্ড একটু বলে দেই। সীমান্তিক ঘর্ষণ হচ্ছে সর্বোচ্চ সেই বল, যেই বলে বস্তুটা স্থির থাকবে, কিন্তু সর্বোচ্চ বলে বস্তুটা স্থির থাকবে এবং তখন যে ঘর্ষণ বল কাজ করবে সেটাই সীমান্তিক ঘর্ষণ। ক্লিয়ার কিনা আমি বুঝাই দিছি আরেকবার। এদিকে তাকাও। তাহলে ঘর্ষণ কোণ কাকে বলে আমি আমার মতো করে বলি। তাহলে এখন বস্তুটার উপরের দিকে একটা প্রতিক্রিয়া বল কাজ করবে। আমরা একটু আগে শিখে আসছি কেন প্রতিক্রিয়া বল কাজ করবে, কারণ তুমি নিচের দিকে ওজন দিচ্ছ। তবে ঘর্ষণ কোণ হচ্ছে এই প্রতিক্রিয়া বল এবং সীমান্তিক ঘর্ষণ বল, এই দুটার যদি লব্ধি করি, আমরা ভেক্টরের লব্ধি পড়ছি না, যে একটা ভেক্টর যদি এদিকে যায় আরেকটা ভেক্টর যদি মনে করো এদিকে যায়, তাহলে তার লব্ধি বল মাঝখান বরাবর যাবে না? ঠিক সেরকম একটা বল এদিকে আরেকটা বল এদিকে, তাহলে তার লব্ধি কি এই বরাবর যাবে না? কথা বুঝতে পারি না। মনে করো আমি এই লব্ধিকে এস দ্বারা প্রকাশ করলাম। আমি এই লব্ধিকে কি দ্বারা প্রকাশ করলাম? এস। তবে এই এস এবং আর এই দুটার মধ্যবর্তী যে কোণ সেটাকে আমরা বলি ঘর্ষণ কোণ। কথা বুঝো নাই? আমি আবার এক সেকেন্ডে বুঝাই বলি ঘর্ষণ কোণ কাকে বলে। ঘর্ষণ কোণ হচ্ছে সীমান্তিক ঘর্ষণ বল এবং প্রতিক্রিয়া বল, অভিলম্বিক প্রতিক্রিয়া, এই দুটা বলের যে লব্ধি, সেই লব্ধির সাথে প্রতিক্রিয়া বল যে কোণ তৈরি করে, লব্ধির সাথে প্রতিক্রিয়া বল যে কোণ তৈরি করে সেটাই হচ্ছে ঘর্ষণ কোণ। কথা বুঝতে পারছি? এবার দেখো আমি সংজ্ঞার সাথে মিলিয়ে দেই। এদিকে তাকাও। বুঝছি সীমান্তিক ঘর্ষণের ক্ষেত্রে অভিলম্বিক প্রতিক্রিয়া এবং ঘর্ষণ বলকে সংযোজন করে, এই কথাটা বুঝো নাই। আমি বলছি সীমান্তিক ঘর্ষণের ক্ষেত্রে মানে এমন একটা সিচুয়েশন তৈরি করতে হবে যখন সীমান্তিক ঘর্ষণ কাজ করে। বাবা সবসময় কিন্তু সীমান্তিক ঘর্ষণ কাজ করে না। একটা বস্তু মনে করো 10 নিউটন বলে মুভ করতেছে বা 10 নিউটন বলে মুভ করে, কিন্তু আমি এর মধ্যে যদি 1.5 নিউটন দিই, তখন কি সীমান্তিক ঘর্ষণ কাজ করবে? বোকা, মনে নাই সীমান্তিক ঘর্ষণ কখন কাজ করে? ভেরি গুড, 10 নিউটনে মুভ করে, তুমি যদি মনে করো 9.99 দাও, তখন সীমান্তিক ঘর্ষণ কাজ করবে। তাহলে আমি বলতেছি সীমান্তিক ঘর্ষণের ক্ষেত্রে মানে সীমান্তিক ঘর্ষণ থাকতে হবে, সীমান্তিক ঘর্ষণের ক্ষেত্রে অভিলম্বিক প্রতিক্রিয়া মানে আর এর কথা বলতেছি, এবং ঘর্ষণ বলকে মানে সীমান্তিক ঘর্ষণের কথা বলতেছি। তাহলে অভিলম্বিক প্রতিক্রিয়া এবং ঘর্ষণ বলকে সংযোজন করে যে লব্ধি বল পাওয়া যায়, এই দুটাকে সংযোজন করলে যে লব্ধি বল এস পাওয়া যাবে। এই মনোযোগ, এই দুটাকে সংযোজন করলে লব্ধি বল এস পাওয়া যাবে। বলছে যে লব্ধি বল পাওয়া যায়, সেটি অভিলম্বিক প্রতিক্রিয়ার সাথে যে কোণ উৎপন্ন করে, মানে ওই লব্ধি বলটা অভিলম্বিক প্রতিক্রিয়া মানে আর এর সাথে যে কোণ উৎপন্ন করে তাকেই ঘর্ষণ কোণ বলি। ব্যাস, কথা কি বুঝছো সবাই? এতটুকুতে কারো কোনো আপত্তি আছে? আচ্ছা বাবা, এবার একটু স্যারের দিকে তাকাবা। আমরা আচ্ছা এটা মুছার দরকার ছিল না, আমি তোমাদের একটা জিনিস দেখাইতে পারতাম। এদিকে তাকাও, আমাকে বলো তোমরা, এটা তোমরা জানো, এটা মনে করো থেটা। তাহলে এখানে যেইটা কি তৈরি হবে, এটা কি তৈরি হবে? আর ভেরি গুড, এই বরাবর কি তৈরি হবে? আর কস থেটা। স্যার বলছিলাম মনে নাই, ভেক্টরে শিখছিলাম যে বরাবর থেটা থাকে সেই বরাবর কজ, আর যে বরাবর থেটা থাকে না সে বরাবর কি হবে? আর সাইন থেটা। এটুক তো মনে আছে? তাহলে এবার আমাকে বুদ্ধি খাটায় বলো, আমি যদি বলি এইখান থেকে আর এর মানটা কি আসবে আর এফ এস এর মানটা কি আসবে? বলো, এখান থেকে আর এর মান কি আসবে? আর এর বদলে কি লিখতে পারি? কি সাইন থেটা? গাধার মতো কথা বলি না, সাইন না। আর এখানে কোনো থেটা নাই, এখানে আলফা ল্যামডা আছে। ঘর্ষণ কোণকে কি দ্বারা প্রকাশ করি? ল্যামডা দ্বারা প্রকাশ করি, বলেই দিছি আগে। বলো,
আর এর বদলে কি লেখা যাবে? বোকা কোথাকার, এস কজ ল্যামডা। কেমনে কি? একটু আগে তো শিখাইলাম, এই যে বস্তু এই বরাবর কাজ করতেছে আর, এই বরাবর কাজ করতেছে হচ্ছে এফ এস, এই বরাবর কাজ করতেছে হচ্ছে এস, মধ্যবর্তী কোণ এটা হচ্ছে ল্যামডা, মধ্যবর্তী কোণ এটা কি? ল্যামডা। তাহলে এই বরাবর যে উপাংশ কাজ করবে, হ্যাঁ, এস এস ভেক্টরের এই আর এর দিকে যে উপাংশ কাজ করবে সেটা কি? যে বরাবর থিটা থাকে সেই বরাবর কজ, বলছিলাম না? তাহলে যে বরাবর ল্যামডা থাকে সেই বরাবর কজ। তাহলে এস কজ ল্যামডা কিসের বদলে লিখতে পারবো? আর এর বদলে। বুঝো নাই এখনো বাবা, এটা ভেক্টরে শিখে আসছি। আচ্ছা, না বুঝলে আবার ভিডিওটা একটু পিছনে টাইনা নাও, টাইনা বুঝতে পারবা সবাই, তোমাদেরকেও বলতেছি। আচ্ছা, এফএস এর বদলে কি লেখা যায় বাবা? এফএস এর বদলে কি লেখা যাবে এবার বলো? এস সাইন, হ্যাঁ, এস সাইন ল্যামডা। ভেরি গুড, এস সাইন ল্যামডা। ভেরি গুড। এবার দেখো তো স্যার, আমি এটা মুছে দিলাম কারণ এই চিত্র তো এখানে আসেই। একটু বুঝছো? তোমার বোঝা লাগবে না, তুমি ফোন বাইরে গিয়ে ফোনে কথা বলো, ফাজিল কোথাকার। মনোযোগ দাও, পরের ভিডিও দেখে নিও। এদিকে তাকাও। তাহলে আমরা একটু আগে কি একটা শিখে আসছি না, মিউ এস এর একটা সূত্র, মিউ এস ইকুয়াল টু এফ এস ডিভাইডেড বাই আর, এই সূত্রটা শিখছি না? বলতো তাহলে এফ এস এর বদলে কি লিখতে পারি? এফ এস এর বদলে লিখতে পারি এস সাইন ল্যামডা, আর আর এর বদলে লিখতে পারি এস কজ ল্যামডা। এস এস কাটা যায়, আবার ল্যামডা ল্যামডা কাটা দিও না। তাহলে মিউ এস এর বদলে কি লেখা যায়? সাইন বাই কজ মানে ট্যান ল্যামডা। এটা একটা গুরুত্বপূর্ণ সূত্র, লিখে ফেলো সবাই দ্রুত। আচ্ছা স্যার, এখন আমরা যেটা শিখবো এটাও খুব গুরুত্বপূর্ণ, সো মনোযোগ দাও। আমি 10 মিনিট 5 মিনিটের মধ্যে এটা শিখাই দিতেছি সবাই। এদিকে নিশ্চল কোণ বা স্থিতিকোণ বলা হয় এটাকে, মনে রাখবা। নিশ্চল কোণ বা স্থিতিকোণকে থিটা দ্বারা প্রকাশ করি, ঠিক আছে? আর এর আগে যেটা শিখে আসছে সেটা হচ্ছে ঘর্ষণ কোণ, যেটাকে কি দ্বারা প্রকাশ করছিলাম? ল্যামডা দ্বারা। তবে একটা কথা বলি, এক এক বইয়ে না আবার অনেক সময় এক এক রকম ভাবেও প্রকাশ করে, কথা বুঝতে পারছি? যেমন আমি এটা পড়াচ্ছি মেবি হচ্ছে কি জানি নাম না, শাহজাহান তপন। শাহজাহান তপন অনুসারে ঘর্ষণ কোণকে ল্যামডা দ্বারা এবং নিশ্চল কোণ বা স্থিতিকোণকে থিটা দ্বারা প্রকাশ করছে, কথা বুঝতে পারছি? আচ্ছা, আগে এটা আমি আমার মতো করে বুঝাই দেই, তারপর আমি এখান থেকে বুঝাই দিচ্ছি। একটু আমার দিকে তাকাও সবাই। এতক্ষণ পর্যন্ত আমি কিন্তু স্থিতি ঘর্ষণ নিয়েই পড়তেছি, এখনো কিন্তু আমরা গতি ঘর্ষণে যেতে পারি নাই। এটা স্থিতি ঘর্ষণের লাস্ট টপিক বাবা, মনোযোগ দাও। এতক্ষণ পর্যন্ত স্থিতি ঘর্ষণে তুমি যা যা পড়ছো সব কিন্তু একটা আনুভূমিক তলের উপরে পড়ছো, মানে এরকম করে তলটা ছিল। বাট নিশ্চল কোণ বা স্থিতিকোণে মনে রাখবা তলটা হয়ে যায় আনত তল। তলটা কি হয়ে যায়? আনত তল, মানে বাঁকা তল। অর্থাৎ আগে তলটা ছিল এই রকম আনুভূমিক, এখন দেখো আমি এই তলটাকে উঁচু করে ফেলছি, বাঁকায় ফেলছি। কথা বুঝতে পারছি বাবা? এই দেখো তলটাকে আমি কি করছি? বাঁকায় ফেলছি। দেখো কথাটা কি বলতেছি, আনুভূমিকের সাথে কোন তল যে কোন উৎপন্ন করলে, এই যে আনুভূমিক হচ্ছে এটা, আনুভূমিকের সাথে কোন তল যে কোন উৎপন্ন করলে, ধরলাম কোনটা হচ্ছে থিটা, যে কোন উৎপন্ন করলে আনত তলের উপরস্থ কোন বস্তু, মানে এখানে একটা বস্তু, আনত তলের উপরস্থ কোন বস্তু গতিশীল হওয়ার উপক্রম হয়। ভেরি গুড। সীমান্তিক পড়ে আসছো না? সীমান্তিক কিসের জন্য পড়ছিলা? সীমান্তিক পড়ছিলা হচ্ছে আনুভূমিক বরাবর কোন একটা বস্তু থাকলে, মানে এই যে এরকম ছিল বস্তু এবং পিছনের দিকে যে ঘর্ষণ বল কাজ করতো সেটা সীমান্তিক ঘর্ষণ বল, যেটাকে আমরা এফএস দ্বারা প্রকাশ করতাম। এখন আমরা যেটা পড়তেছি সেটার আনুভূমিক নাই, বরং আনুভূমিকের সাথে যে কোনো থিটা কোণে বাঁকানো আছে, আনত আছে। এই সময় একটা বস্তু যদি উপরে রাখি, এদিকে তাকায়, এই সময় একটা বস্তুকে যদি উপরে রাখি, খুব স্বাভাবিক না বস্তুটা গড়ায় গড়ায় পড়ে যাবে? কিন্তু মনে করো পড়বে না, গড়ায় গড়ায় পড়া যাবে না। দেখো এটাই বলছি উপরস্থ কোনো বস্তু গতিশীল হওয়ার উপক্রম হয়, মানে গতিশীল হবে 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 কিন্তু গতিশীল হবে না, মানে হওয়ার মতো উপক্রম হবে। আগেও তো বুঝে আসছি এটা, তাই না? মানে বিষয়টা এরকম, মনে করো এটা একটা আনত তল, ডাস্টারটা তো নিয়ে গেছে, মোবাইল দিয়ে করি, তোর মোবাইল দিয়েই করি। দেখো বস্তু এরকম আছে, সমস্যা নাই, ভয় পাইস না, আমি হাত দিয়ে ধরে রাখো। আচ্ছা দেখো আমি এই যে তলটাকে বাঁকা করছি, দেখো মনে করো যে আমি যদিও হাত দিয়ে আমি ধরে রাখছি, কিন্তু নিশ্চয় বাবা এরকম তো একটা কোণ আছে, এমন একটা কোণ আছে যে কোণ পর্যন্ত উঁচা করলেও বস্তুটা পড়বে না, তাই না? মনে করো এই যে দেখাই, আমি তোমরা দেখাই, এই যে দেখো মনে করো এরকম আছে না, এই দেখো এখনো কিন্তু পড়ে নাই, কিন্তু দেখো আমি একটু উঁচা করছি, দেখো আরেকটু উঁচা করছি, এখনো কিন্তু বস্তু পড়ে নাই।
কথা বুঝছো নি? আরেকটু নিচে নামাইতাম। আচ্ছা বাবা এদিকে তাকাও না। তার মানে মনে করো আমি এই পর্যন্ত উঁচা করলে বস্তুটা পড়ে যায়, তার মানে ঠিক এটার আগ পর্যন্ত, মানে যে পর্যন্ত উঁচা করলে পড়ে যায় তার আগ পর্যন্ত যদি তুমি রাখো তখন কিন্তু বস্তুটা পড়বে না। তখন বিপরীত দিকে যে ঘর্ষণ কাজ করবে সেটাই হচ্ছে এই নিশ্চল কোণ। মানে আমরা সীমান্তিক ঘর্ষণ পড়ছিলাম, এদিকে তাকা, আমরা সীমান্তিক ঘর্ষণ পড়ছিলাম আনুভূমিক ভাবে, এটা সীমান্তিক ঘর্ষণের মতোই, কিন্তু এটা আনুভূমিক ভাবে থাকবে না, বরং আনুভূমিক ভাবে আনুভূমিকের সাথে থেটা কোণে হেলানো থাকবে। আরেকবার একটু বলি, মনে করো আমি এই বস্তুটাকে এভাবে রাখছি, এবার দেখো এই যে হেলাইতেছি হেলাইতেছি হেলাইতেছি, বস্তুটা পড়তেছে না। সর্বোচ্চ এই পর্যন্ত রাখলে মনে করো, এই যে দেখো এটা থেটা, সর্বোচ্চ এই পর্যন্ত রাখলে মনে করো বস্তুটা পড়ে না। এরপরে আরেকটু উঁচা করলে বস্তুটা মনে করো টাস করে পড়ে যায়। ভয় পেয়েছোস? আরেকটু উঁচা করলে মনে করো বস্তুটা টাস করে পড়ে যায়। তাহলে সর্বোচ্চ যে কোণ পর্যন্ত উঁচা করলে, সর্বোচ্চ যে কোণ পর্যন্ত উঁচা করলে বস্তুটা পড়ে না, হ্যাঁ, সেই কোণের জন্য যে ঘর্ষণ কাজ করে, বুঝতেছো কিনা, সেটা নিয়েই আমরা কথা বলতেছি। না এখানে তো মাটি বাধা দিচ্ছে, মাটি বাধা দিবে। এক্স্যাক্টলি, আনত অবস্থায় পড়ে যাওয়ার লাস্ট স্টেপ পর্যন্ত, মানে পড়বে না কিন্তু পড়ে যাওয়ার একদম লাস্ট স্টেপ, মানে আরেকটু হলেই পড়ে যাবে, মানে এই থেটাটাকে আরেকটু উঁচা করলে বস্তুটা ঠাস করে পড়ে যাবে। তাহলে দেখো কি বলছি, উপরস্থ কোনো বস্তুকে গতিশীল হওয়ার উপক্রম হয় সেই কোণকে ওই তলে বস্তুটির স্থিতিকোণ বা নিশ্চল কোণ বলে। তার মানে এই থেটাটাই হচ্ছে সেই থেটা, সেই থেটা যেই থেটায় এই বস্তুটা পড়বে না। কথা বুঝতে পারছি? তবে এই থেটাটাই হচ্ছে নিশ্চল কোণ বা স্থিতিকোণ। বাবা এবার আমার দিকে তাকাও, সবাই খুব গুরুত্বপূর্ণ কয়েকটা জিনিস শেখাবো। এদিকে এখানে বস্তুর ওজন কোন দিকে কাজ করবে বাবা, এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, সবাই মনোযোগ দাও, কারণ এটার উপরেই ম্যাথ আসে, এটা দিয়েই ম্যাথ আসে, আনত তল দিয়ে ম্যাথ আসে, এটা দিয়ে কোনো ম্যাথ আসে না, আসলেও অল্প আসে দুই একটা, কিন্তু এটা দিয়ে বেশি ম্যাথ আসে। সবাই এদিকে তাকাও, এই বস্তুর ওজন কোন দিকে কাজ করে? আমি তোমাদেরকে শিখাইছি ভর কেন্দ্র বরাবর নিচের দিকে কাজ করে। বস্তুর ভর কেন্দ্র মধ্যবিন্দুতে দেখো নিচের দিকে ডাব্লিউ দিছি, কারো কোনো আপত্তি আছে? বাবা আমরা যে কোনো একটা ভেক্টরকে আবার দুটো উপাংশে ভাগ করতে পারি না? হ্যাঁ দেখো তো, আমি এটাকে দুটো উপাংশে ভাগ করে দিছি, এই বরাবর একটা ভাগ, এই বরাবর একটা ভাগ, কারো কোনো আপত্তি আছে এই ব্যাপারে? এবার আমি তোমাদের বলবো, এইটা যদি থেটা হয় এই কোণটাও থেটা হবে, দেখবা কিভাবে? দেখাই 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 দেখাই, আমি চিত্রটা আবার একটু আঁকি, তাহলে আমার দেখাতে সুবিধা হবে, কারণ এটা আমার মেইন চিত্র, এটার মধ্যে আমি কোনো কাটছেট করবো না, কাটা ছাড়া এটার মধ্যে করব। এদিকে তাকাও, ওজন নিচের দিকে কাজ করতেছে, আমি এই বরাবর একটা ভাগ করছি, এই বরাবর আরেকটা ভাগ করছি, আমি বলছি এটা থেটা হইলে এটাও থেটা হবে। কেন? দেখো খুবই সিম্পল, এটুকু কত? 90, তাহলে এতটুকু কত? আমরা জানি না কিসের 90, আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180, এটা যদি 90 হয় বাকি দুইটা মিলা 90, তাহলে এটা যদি থেটা হয় এটুকু কত হবে? এটা হবে 90 মাইনাস থেটা। ভুল বলছি? এই রেখা সমান্তরাল, এই রেখা সমান্তরাল, তবে তাদের মধ্যবর্তী কোণও সমান্তরাল সমান হবে, অর্থাৎ এইখানের এই কোণটা আর এই কোণটা সমান হবে। কথা বুঝো নাই? আবার বলি, এই রেখা আর এই রেখা সমান্তরাল না? এই রেখা আর এই রেখা সমান্তরাল না? তাহলে দেখো তো, এই দুইটা রেখার যে মধ্যবর্তী কোণ, আবার এই দুইটা সমান্তরাল রেখার মধ্যবর্তী কোণও তাহলে সমান হবে, অর্থাৎ এটা যদি 90 মাইনাস থেটা হয় এটাও 90 মাইনাস থেটা হবে। তার মানে এটা কথা হবে যে এটা হবে 90 মাইনাস থেটা। পুরাটা কত? পুরাটা কিন্তু 90 না? পুরাটা 90, এই যে পুরাটা 90, তাহলে এটুক যদি 90 মাইনাস থেটা হয় বাকি এতটুকু কত হবে? বাকি এতটুকু হবে 90 বিয়োগ 90 মাইনাস থেটা। তাহলে বিয়োগ করলে কত হয় দেখো তো, এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, 90 বিয়োগ 90 প্লাস থেটা, 90 কাটা থেটা, তাহলে দেখছো এই কোণ থেটা হইলে এই কোণ থেটা। বুঝো নাই? আমি চিত্র আবার ফ্রেশ করে আঁকি, আবার বড় করে আঁকি। এটা যদি থেটা হয় আমি বলতেছি এটাও থেটা হবে। কেন? কারণ এতটুকু হচ্ছে 90, এতটুকু হচ্ছে 90 মাইনাস থেটা। বাবা এই জিনিসটা একটু বোঝো, এই জিনিসটা একটু বোঝো, এই রেখা, এই যে এই রেখা দুইটা আর মনে করো এই রেখা দুইটা সমান্তরাল, মানে এই রেখার সাথে এই রেখা সমান্তরাল, এই রেখার সাথে এই রেখা সমান্তরাল, তাহলে এই রেখাটা যে কোণ তৈরি করবে এই রেখা দুইটাও একই কোণ তৈরি করবে। কথা বুঝো নাই? আমারও এখানে দেখো এই রেখা আর এই রেখা সমান্তরাল এবং এই রেখা সমান্তরাল,
তাহলে এই রেখা দুটো যে কোণ তৈরি করবে, এই রেখা দুইটাও সেম একই কোণ তৈরি করবে। তার মানে এই পুরাটা কত হবে? এই পুরোটা হবে 90 মাইনাস থেটা, তাই না? পুরা কোণ কত? পুরা কোণ 90 ডিগ্রি। কারণ কি? কারণ হচ্ছে আমি দেখো এই যে পুরা কোণ 90 ডিগ্রি কেন? কারণ আমি এই ভেক্টরটাকে দুটো লম্ব উপাংশে ভাগ করছিলাম। এই ভেক্টরটাকে দুটো লম্ব উপাংশে ভাগ করছিলাম। লম্ব উপাংশ কি 90 ডিগ্রি না? তার মানে এই পুরা কোণ যদি 90 ডিগ্রি হয় আর এতটুকু যদি 90 মাইনাস থেটা হয়, বাকিটুকু কি হবে দেখো, 90 বিয়োগ পুরোটা থেকে 90 মাইনাস থেটা বাদ দিয়ে দিচ্ছি, 90 মাইনাস থেটা বাদ দিয়ে দিলাম। তাহলে 90 বিয়োগ 90, এই মাইনাসে মাইনাসে প্লাস থেটা, 90 90 কাটা, তাহলে এটা থেটা হয়ে যাবে। তার মানে এই কোণ থেটা হলে এই কোণ থেটা হবে। কথা বুঝছো? তার মানে আমি বলতে পারি এটা যেহেতু থেটা, তার মানে এই কোণের মানও থেটা। এই অশিক্ষিতরা এবার বলবি যে বরাবর থেটা থাকে সেই বরাবর কি হয়? কজ। তার মানে এটার মান যদি হয় mg, তার মানে এটা হবে mg cos থেটা, আর বাকিটা কি হয়? mg sin থেটা, mg sin থেটা। হ্যাঁ দ্রুত 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 এদিকে তাকা। বিপরীত দিকে এখনো যেহেতু বস্তুটা স্থিতিশীল, তার মানে বিপরীত দিকে একটা ঘর্ষণ কাজ করবে, সেটাই তো সীমান্তিক ঘর্ষণ। তাহলে সেটাকে প্রকাশ করব fs দ্বারা। এই দেখ শেষ। আমরা কি জানি? μs = fs ডিভাইডেড বাই r। তাহলে দেখ তো fs এর বদলে কি লিখতে পারি? fs এর বদলে লিখতে পারি mg sin থেটা, কারণ যেহেতু বস্তু স্থির এবং পরস্পর তারা বিপরীত দিকে কাজ করতেছে, তার মানে fs এর বদলে আমি লিখতে পারবো mg sin থেটা। ভেরি গুড। আর আর এর বদলে লিখতে পারবো ভেরি গুড। তো শাবাশ। আচ্ছা আর কোনটা? এই দেখো আর হচ্ছে এটা। কারণ কি? মাটির দিকে যে বল কাজ করতেছে সেটা হচ্ছে mg cos থেটা, বিপরীত দিকে যে বল কাজ করবে সেটা হচ্ছে r। তাহলে mg কাটা, sin বাই cos হচ্ছে tan থেটা, তার মানে μs = tan থেটা। এটা আরেকটা সূত্র। আশা করি স্যার সবাই এতটুকু বুঝছো। তাহলে বাবা এই পুরো জিনিসটার সাথে এই যে ভাগটা আশা করি বুঝছো। এবার দেখো আমি 1 সেকেন্ডে সূত্র 3টা সামারি করে দেই। এই অধ্যায় কি কি সূত্র শিখলাম এই টপিকে? একটা হচ্ছে μs = fs ডিভাইডেড বাই r। fs হচ্ছে সীমান্তিক ঘর্ষণ, r হচ্ছে প্রতিক্রিয়া বল, আর μs হচ্ছে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। এরপর একটা সূত্র শিখছি μs = tan ল্যামডা, ল্যামডা হচ্ছে ঘর্ষণ কোণ। এরপর একটু আগে একটা সূত্র শিখলাম μs = tan থেটা, tan থেটা মানে নিশ্চল কোণ। নিশ্চল কোণ কি? যেই কোণে আনত রাখলে বস্তুটা পড়ে যাবে না, মানে স্থিরই থাকবে, তাই না? সেটা তো নিশ্চল কোণ। আশা করি সবাই বুঝছো। আজকে এতটুকুই থাক বাবা। ঘর্ষণ স্থিতি ঘর্ষণ এতটুকুই। নেক্সট ক্লাস থেকে আমরা গতি ঘর্ষণ শুরু করবো ইনশাল্লাহ।